বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ালো মালয়েশিয়া। 1,34,000 বাংলাদেশি এই হায়ারিং কর্মসূচির অধীনে রেজিস্ট্রি মুক্ত হয়েছে। যারা অবৈধ আছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন দ্রুত এই সুযোগটি গ্রহণ করেন। শিগগিরই খুলবে সংযুক্ত আরব আমিরাতের বাজার, কেটে যাবে সৌদি ভিসা জটিলতাও। সৌদি আরব 2016 থেকে এটার সকল সেক্টরের জন্য এই কর্মী গমন উন্মুক্ত হয়েছে। সেইভাবে কিন্তু ইউএই এবং মালয়েশিয়ার সাথেও চলছে। তারা বলতে এগুলো ইরেগুলার থাকলে আমরা দিই না, রেগুলার থাকলে আমরা দিই। তাদের উপর প্রেসারাইজ করব যাতে করে দেওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 2024 সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। আংটারের রিপোর্ট, মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ। নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আবারও জানালেন প্রধানমন্ত্রী। বললেন, আন্দোলনে পরাজিত হয়েই নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে বিএনপি। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে বিএনপি। প্রাধান্য পাবে বেগম জিয়ার 13 দফা, জানালেন নেতারা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর, অস্বীকার করে সাখাওয়াতকে আইভি চ্যালেঞ্জ। এবং রাজধানীতে বেশিরভাগ সরকারি বাসা অবৈধভাবে ভাড়া দেওয়ার অভিযোগ, তদারকিতে দুর্বলতা। তথ্য নেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও। অবৈধ উপায়ে মালয়েশিয়ায় পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে রিহায়ারিং বা পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। গত 15 ফেব্রুয়ারি থেকে 30 জুনের মধ্যে অবৈধ শ্রমিকদের নাম নিবন্ধনের সুযোগ দেওয়া হলেও এতে অংশ নেন হাতে গোনা কয়েকজন। এই অবস্থায় নাম নিবন্ধনের সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদেরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা তাদের অক্লান্ত পরিশ্রমে দেশের রেমিটেন্সের চাকা সচল রাখলেও আজ তারাই দালালের খপ্পরে পড়ে ভিসা জটিলতায় পার করছেন দুর্বিষহ জীবন। পুলিশের হয়রানি, স্বল্প বেতনে হাড়ভাঙা খাটুনি, সেই সঙ্গে রিঙ্গিতের ধস, সব মিলিয়ে হতাশ খেটে খাওয়া মানুষগুলো। উন্নত চাকরি পাবো, উন্নতভাবে বসবাস করতে পারবো, অনেক টাকা রুজি করতে পারবো, এ তার কবলে পড়ে আমি মালয়েশিয়া আসছি। আসার পরে দেখলাম আমার চাকরি কই আর আমার লেখাপড়া কই। কেউ কাগজপত্র জমা দিছে, কেউ জমা দেয় নাই, এখনো মানুষ আছে দুশ্চিন্তার মাঝে। 1993 সাল থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নিতে শুরু করলে ভাগ্য পরিবর্তনের আশায় অনেকেই অবৈধভাবে প্রবেশ করে। 4 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে 15 ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত রিহায়ারিং প্রোগ্রাম চালু করা হলেও মাত্র হাতে গোনা কয়েকজন এতে নাম নিবন্ধন করে। এই অবস্থায় নিবন্ধনের মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। শ্রমিকরা তাদের কোম্পানির মালিকদের মাধ্যমে মাই ইজিতে এই পুনর্নিবন্ধনের সুযোগ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম। 1,34,000 বাংলাদেশি এই হায়ারিং কর্মসূচির অধীনে রেজিস্ট্রি মুক্ত হয়েছে এবং আমরা আশা করছি এরপরে এই ডিসেম্বর পর্যন্ত এর সংখ্যা 2 লক্ষ ছাড়িয়ে যাবে। আমরা বাংলাদেশি কর্মী ভাইয়েরা যারা অবৈধ আছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন দ্রুত এই সুযোগটি গ্রহণ করেন। এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, যারা পুনর্নিবন্ধনে অংশ নেবেন না এবং যে কোম্পানির মালিক অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করাবেন তাদের প্রচলিত আইনের আওতায় 50,000 রিঙ্গিত জরিমানা সহ 1 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া কোনো মালিকপক্ষ যদি 5 জনের বেশি অবৈধ শ্রমিক রাখেন তাহলে 5 বছরের জেল কার্যকর করা হবে। সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর পর শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার খুলে যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। এদিকে সৌদি আরবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ঢাকাস্থ সৌদি দূতাবাসের ভিসা জটিলতাও কেটে যাবে বলে আশ্বাস পাওয়া গেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ সচিব ও মন্ত্রী।
প্রায় 8 বছর বন্ধ থাকার পর 18 ফেব্রুয়ারি মালয়েশিয়া সরকারের সাথে পুনরায় সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে সেদেশে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। সেই দেশের কর্মরত বিভিন্ন দেশের কর্মী এবার 4 বছর বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতেও কর্মী পাঠানো সম্ভব হবে বলে জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ সচিব জানান, বন্ধ বাজার খুলে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। সৌদি আরব বাজারটাও কিন্তু আমাদের 2008-এর পর থেকে বন্ধ ছিল। এবছর 2016 থেকে এটার সকল সেক্টরের জন্য এই কর্মী গমন উন্মুক্ত হয়েছে। সেইভাবে কিন্তু ইউই এবং মালয়েশিয়ার সাথেও চলছে। জিএফএমডি সম্মেলনে ইউইর যে মন্ত্রী এসেছিলেন তিনিও বলেছেন খুব শিগগিরই হয়তো তাদের সাথে আমাদের একটা এমওইউ হবে, হওয়ার পরে আমরা ইউইতে দক্ষ কর্মী পাঠানো শুরু করতে পারবো। এদিকে সৌদি দূতাবাসে লোকবল কম থাকার কারণেই কর্মীদের সৌদি ভিসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে বলে জানান প্রবাসী সচিব। দিনে 3000-এর মতো পাসপোর্ট জমা পড়ছে গত বেশ কিছুদিন এটা খোলার পরে আর কি, এবং তাদের যে লোকবল আছে মাত্র 7 জন। এবং আমরা বলেছি যে যেহেতু এখন আমাদের জন্য সব সেক্টর খুলেছে, এখানে আরেকটু লোকবল বাড়ানোর জন্য তাহলে আমাদের এই ভিসা স্ট্যাম্পিংগুলি সুরাহা হয়, এবং তিনি বলেছেন যে তিনি গিয়ে এই বিষয়টা সমাধান করবেন। সৌদি সরকারের প্রতি চাপ সৃষ্টির কথা জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, শিগগিরই সৌদি ভিসা জটিলতার নিরসন হবে। তারা বলেছে এগুলো ইরেগুলার থাকলে আমরা দিই না, রেগুলার থাকলে আমরা দিই। আমরা তাদের সাথে যোগাযোগ করে দিই, না দেওয়াটা বোধহয় সমীচীন নয়, তবুও আমরা তাদের উপর প্রেসারাইজ করব যাতে করে দেওয়া হয়। চাহিদাপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2024 সাল নাগাদ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ। তবে পরবর্তী আরো 3 বছর স্বল্পোন্নত দেশের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। বাণিজ্য উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন আঙ্কটাডের রিপোর্টে তুলে ধরা হয়েছে এমন তথ্য। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানব সম্পদ উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের তালিকায় নাম রয়েছে 48টি দেশের। দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও ভুটানের 2021 সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে পারলেও বাংলাদেশকে অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। 2024 সালের ভেতরে হয়তো বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশের তালিকা আছে সেই তালিকা থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু একই সাথে যদি আমরা পরিস্থিতি বলি যে 2027 সাল পর্যন্ত আমরা হয়তো স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো পাবো। 2024 সালে আমরা যখন বের হব তখন সেই উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে। যদি আমরা স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো নাও পাই, সেই অব্যাহত প্রক্রিয়া যেন বাংলাদেশের ভিতরে চলতে থাকে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানিতে পণ্যের বহুমুখীকরণ সহ বিশ্ব পরিস্থিতির বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় করণীয় ঠিক করা জরুরি বলে মনে করে সিপিডি। প্রবৃদ্ধির সবচেয়ে ভালো উৎস হলো যে উৎপাদনশীলতা বৃদ্ধি, আর উৎপাদনশীলতা নির্ভর করে আপনার মানব সম্পদের গুণমানের উপরে। উত্তরণ গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই চরম বিষয় না। মসৃণ এবং টেকসই উত্তরণের জন্য দরকার হলো এক ধরনের গতিবেগ নিয়ে উত্তরণ। গতিবেগ সম্পন্ন উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন, মানবাধিকার, আইনের শাসন এগুলি অতীব গুরুত্বপূর্ণ। 1971 সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করে আসছে বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন আঙ্কটাড, যার ধারাবাহিকতায় 18তম বারের মতো স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ করল আঙ্কটাড। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি অতীতে নির্বাচনে ভোট চুরি করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাদের মুখে নির্বাচন নিয়ে শুদ্ধতার কথা মানায় না। বিজয় দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশি প্রভুরাও আর খালেদা জিয়াকে ক্ষমতায় বসাতে পারবে না। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ও জাতির পিতার ভূমিকা নিয়ে আলোচনা করেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় দলীয় প্রধান শেখ হাসিনা 15 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভোট কারচুপির কথা উল্লেখ করে বলেন, যারা ভোট চুরি করে তাদের মুখে নির্বাচন নিয়ে পরামর্শ মানায় না। তিনি বলেন, ভোটের অধিকার নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেবে না আওয়ামী লীগ। যারা 15 ফেব্রুয়ারি 96 সালে যেভাবে ব্যাপকভাবে ভোট চুরি করে আবার প্রধানমন্ত্রীর আসন নিয়ে গেল তৃতীয়বার, জনগণের আন্দোলনের চাপে ওই বছরের 30 মার্চ
ওই খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হলো। ভোট চুরির অপরাধে জনগণের আন্দোলনে যে পদত্যাগে বাধ্য হয়েছিল, তার মুখে আবার নির্বাচনের শুদ্ধতার কথা কোত্থেকে আসে বা তার দলের লোক বলে কিভাবে? আমরা প্রতিষ্ঠা করেছি এদেশে জনগণের ভোটের অধিকার, কাজে এই ভোটের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি প্রভুরাও আর খালেদা জিয়াকে ক্ষমতায় বসাতে পারবে না। যে নির্বাচনেও পরাজিত, আন্দোলনেও পরাজিত, ভবিষ্যতে কেন জনগণ তাকে ভোট দেবে? এমন একটা কিছু হোক যারা একেবারে নাগর দোলাই করে ওনাকে নিয়ে ক্ষমতায় বসায় দেবে, সেই দোলা নিয়ে কেউ আসবে না, আর ডুলিতে করে ক্ষমতায় বসাবেও না কেউ। রাষ্ট্রপতির কাছে তারা প্রস্তাব পাঠিয়েছে, রাষ্ট্রপতি তাদের ডেকেছেন, তারা আলোচনা করবে। রাষ্ট্রপতি সব দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবে। আমাদের বিশ্বাস জনগণের উপর আছে, আমাদের আস্থা জনগণের উপর আছে, জনগণই আমাদের মূল শক্তি, এটাই আমি বিশ্বাস করি। আওয়ামী লীগই মানুষের মুক্তি এনে দিয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর মেয়ে, এদেশের এতটুকু স্বার্থহানি হোক অন্তত আমার দ্বারা এটা কখনো হতে পারে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সেখানে সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীতে মুক্তিযোদ্ধাদের জন্য ১৫০০ বর্গফুট পর্যন্ত হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা কার্যকর করবে ২ সিটি কর্পোরেশন। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির আহ্বায়ক ও সদস্যদের নাম প্রস্তাব করবে বিএনপি। আহ্বায়ক হিসেবে দলটির সাবেক 4 জন প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবে বলেও জানা গেছে। নাম প্রস্তাবের পাশাপাশি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। সকল রাজনৈতিক দলের ঐক্যমতে নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে গত 18ই নভেম্বর রাজধানীতে সংবাদ সম্মেলন করে 13 দফার একটি প্রস্তাবনা উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে আলোচনায় বসতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে 2 দফায় আবেদন করে বিএনপি। গত 12ই ডিসেম্বর আবেদনে সাড়া দেন রাষ্ট্রপতি। চিঠি পেয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 10 সদস্যের প্রতিনিধি দলের তালিকা পাঠায় বিএনপি। প্রতিনিধি দলের অন্যরা সবাই দলের স্থায়ী কমিটির সদস্য। আলোচনার জন্য রোববারের সংলাপে বেগম জিয়ার দেয়া 13 দফা প্রস্তাবকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ এই নেতা। যে প্রস্তাব আমরা দিয়েছি তার উপরে মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা হবে এবং আলোচনার ফলশ্রুতিতে সকলের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা একটি নির্বাচন কমিশন পাবো। সংলাপে বিএনপি নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির আহ্বায়ক হিসেবে 4 জন সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করতে পারে বলে জানা গেছে। তারা হলেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি সৈয়দ জে.আর. মুদাসসির হোসেন, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ও বিচারপতি এ.টি.এম. আফজাল। নাম প্রকাশে রাগঢাক থাকলেও তালিকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন এই নেতারা। সব বিচারে নিরপেক্ষ এই ধরনের ব্যক্তিগণ এখানে আসতে হবে। বিএনপির পক্ষ থেকেও নাম প্রয়োজনীয় নাম দেওয়া হবে। বিএনপির তরফ থেকে আমরা মোটামুটি একটা রূপরেখা দিয়েছি যে কি ধরনের লোক তা আসতে হবে। অবশ্যই সেই ধরনের লিস্ট তাদের কাছে একটা আছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়াও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা হবে বলে জানালেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। রাষ্ট্রপতি অবশ্যই বিএনপির সঙ্গে আলোচনা করার কালে এই বিষয়টি উঠে আসবেন, সেই নির্বাচনকালীন সময় কি ধরনের সরকার হওয়া উচিত সেটা বিচার বিবেচনা করতে হবে। সংলাপের পর রাষ্ট্রপতির ইতিবাচক উদ্যোগের পাশাপাশি প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রত্যাশা করছেন বিএনপির শীর্ষ নেতারা। তার কতটা সদিচ্ছা আছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রার্থীরা। এলাকায় এলাকায় ঘুরে নিজের পক্ষে নানান যুক্তি তুলে ধরছেন তারা। প্রচারে অংশ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান আবারও অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। তবে অভিযোগ অস্বীকার করে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ দিতে সাখাওয়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হাতাইভি। শনিবার সকালে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান প্রচারে নামেন সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ উপজেলায়। সেখানে 4 নম্বর ওয়ার্ডের সিমরাইলে প্রচার চালান তিনি। নগরের উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এ সময় সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। লেভেল প্লেইং ফিল্ডের যে কথা আমি বলেছিলাম সেটা আদৌ এই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়নি।
সরকারি দলের প্রার্থী, আপনি বন্দরে যান, নারায়ণগঞ্জ অনেক জায়গায় যাবেন, দেখবেন বড় বড় নৌকা টানিয়ে রেখেছে, যেটা নির্বাচনী আচরণবিধির পুরোপুরি লঙ্ঘন। আমাদের যে ভোটার নেতাকর্মী রয়েছে তাদের গোপনে তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার, হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে, সেই জিনিসটা যাতে করতে না পারে সেটার প্রতি নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রাখবে। শীতলক্ষার পূর্ব পাড়ে বন্দর উপজেলায় টানা ৬ষ্ঠ দিনের মতো প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকা, ১ নম্বর খেয়াঘাট সহ বিভিন্ন এলাকায় যান তিনি, অংশ নেন পথসভায়। পরে ২১ নম্বর ওয়ার্ডেও বাড়ি বাড়ি গিয়ে ভোট চান আইভী। বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, আচরণবিধি মেনেই প্রচার চালাচ্ছেন তিনি। আমি সব আচরণবিধি মেনেই কাজ করি, আমার একটা মাইকও কাজ করে না ২টার পরে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে যদি কিছু করে, এটা যদি আমার উপরে দেয়, ২৭টি ওয়ার্ডের মধ্যে এমন একটি জায়গার কথা বলেন যে যেখানে যে উনি ভোট চেয়েছে ওনাকে কেউ বাধা দিয়েছে, তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কি? আমার এমন কোনো লোক নাই, আমার এমন কোনো বাহিনী নাই যে কাউকে যে হুমকি ধমকি দিবে। এবং এই পর্যন্ত আমি সাখাওয়াত সাহেবকে নিজে বলছি, যদি কোথাও কোনো সমস্যা হয় আপনি আমাকে বলবেন, আমি আপনার সাথে যাব। তারপরে উনি যা প্রচারণা করছে এগুলি একদম রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি, মিথ্যা কথা বলে মানুষকে ভড়কাতে চাচ্ছে, এটা সঠিক পন্থা না নির্বাচনের জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন ২২ ডিসেম্বর, আর প্রার্থীরা প্রচার চালাতে পারবেন ২০ ডিসেম্বর পর্যন্ত। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে। সাতক্ষীরায় অপহরণের ৫ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার, অভিযুক্তদের বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসীর আগুন। রাজধানীতে বরাদ্দ করা সরকারি বাসার বেশিরভাগই অবৈধভাবে ভাড়া দেয়া হচ্ছে। চাহিদার তুলনায় বাসার সংখ্যা কম হলেও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দ দেওয়ার কারণে তদারকি করতে পারছে না খোদ আবাসন পরিদপ্তর। হলি আর্টিজানের ঘটনার পর বিভিন্ন আবাসিক এলাকায় তদারকি করলেও সরকারি বাসার বাসিন্দাদের বিষয়ে সঠিক কোনো তথ্য নেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। আজিমপুর সরকারি কলোনির দেয়ালের গায়ে টুলেট দেখে ফোন দেয়া হয়। ৮,৫০০ টাকায় ভাড়া দেয়া শর্তে কথা বলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির এক কর্মচারী। কত? ৮,৫০০ টাকা। কিন্তু ঘটনা পাল্টে যায় পরেই। বাসায় আসার পর সময়ের ক্যামেরা দেখে ভাড়া দিতে অস্বীকৃতি জানান ওই ব্যক্তি। ওই এলাকার নিরাপত্তা কর্মীও জানালেন কলোনিতে ভাড়াটিয়ার সংখ্যা কম নয়। তাহলে তো আমাকে অবশ্যই দিতে হবে না। কেবল আজিমপুর নয়, রাজধানীর অন্যান্য সরকারি কলোনির চিত্র একই রকম। কিছুটা কম ভাড়া ও ঝক্কি কম থাকায় ভাড়াটিয়াদের কাছেও সরকারি বাসার চাহিদা বেশ। সব সুবিধা আমরা কিছু বললে হয়তো বাড়িওয়ালা বলবে এবার বাসা ছেড়ে দেন, উঠে যান। ১৬,০০০ টাকা বাসা ভাড়া আর অ্যাডভান্স ৫০ ভাড়া দেই ৮,৫০০ টাকা। তবে সরকারি বাসার ভাড়া নেওয়া নিয়ে কারো কারো অভিযোগ আছে। যে এলোটি সে পুরা বাসা দিয়ে আরেকজন গেছে গা, সে লোকে আবার অনেক টাকা নিয়ে আমার কাছ থেকে ১০,০০০ টাকা দিচ্ছে, নিয়ে পলাইছে। প্রতি বছরে বাড়াইতেছে, প্রতি বছরে মানে ৫০০ করে বাড়ায়। মাত্র ৭% সরকারি কর্মকর্তা কর্মচারী ঢাকাতে বাসা পাচ্ছেন, বাকিদের বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না। যদি এলাকা বড় হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে ম্যানেজ করা হয়তো একটু ডিফিকাল্ট হয়। হলি আর্টিজানের পরে সাবধান করে দিয়েছি, এর বাইরে যদি কোনো লোক থাকে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিই, বরাদ্দ বাতিল করার আমরা চেষ্টা করি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সরকারি বাসা ভাড়া দেওয়ার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে তারা বলছে এসব বাসায় কোনো ধরনের অপরাধ ঘটলে তার দায় নিতে হবে বরাদ্দপ্রাপ্তদেরকেই। এক্ষেত্রে যদি কোনো ধরনের সেই ভাড়াটিয়া বাসায় অথবা কোথাও যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি অথবা ব্যক্তি কিন্তু দায় তার দায় এড়াতে পারেন না। বাসা বরাদ্দ দিয়েই দায়িত্ব শেষ করছেন আবাসন পরিদপ্তর। তবে সরকারি এইসব বাসায় ভাড়া থাকার সুযোগ নিয়ে কেউ কোনো অপরাধে জড়িত হচ্ছে কিনা তা জানেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই এইসব বাসা এখনই তদারকি দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে মুক্তিযোদ্ধাদের জন্য ১৫০০ স্কয়ার ফিট পর্যন্ত হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। দুই সিটি কর্পোরেশনের মেয়র একসঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে এনবিআর এর চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন 2 সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। স্মৃতিচারণের প্রাথমিকভাবে অনুষ্ঠান। সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের এই অগ্রযাত্রা অনেকেরই গাত্রদাহ হয়, আর তাই ধর্মের নামে, জঙ্গিবাদের নামে তারা বাংলার মানুষকে স্তব্ধ করে দিতে চায়। সামান্য একটা হোল্ডিং ট্যাক্স, আপনারা এখানে যে দাবি তুলেছেন, আমার ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি, আমাদের মাথা নিচু হয়েছে। মাত্র 1,500 স্কয়ার ফিট ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স, ইট ইজ নাথিং। এটা আপনাদেরকে অবশ্যই আমরা মুকুফের ঘোষণা দিচ্ছি। আপ্রাণ চেষ্টা করছি, বোধ, খোকন এবং আমি, যে শহরটিকে যেন বদলানো যায়, এবং তার পেছনে যে শক্তি নিয়ে একদিন আপনারা দাঁড়িয়েছিলেন দেশ শাসন করার জন্য, তেমনি শক্তি নিয়ে, তেমনি স্পিরিট নিয়ে আমাদের দুজনের পেছনে আমাদেরকে সাহায্য করবেন। আমরা আপনাদের জন্য আছি, আপনাদের সঙ্গে থাকব। মুক্তিপণের দাবিতে অপহরণের 5 দিন পর সাতক্ষীরায় কলেজ ছাত্র গৌতম সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে মহাদেবপুর গ্রামের একটি ডোবা থেকে হাত পা বাঁধা অবস্থায় গৌতমের লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরা থেকে মমতাজ উদ্দিন বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 13 ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবপুর গ্রামের যুবক গৌতম সরকারকে অপহরণ করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতে মোবাইল ফোনে তার বাবা ইউপি সদস্য গণেশ সরকারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানান স্বজনরা। এ ঘটনায় গণেশের বাবা সদর থানায় একটি জিডি করলে অভিযান চালিয়ে 5 জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকালে মহাদেবপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে গৌতম সরকারের লাশ উদ্ধার করা হয়। পিছন দিকে হাত বাঁধা ছিল আর 10 খান ইট ঝুলানো ছিল, ঝুলাই আর গাছের তো ডাল কেটে জলে এরকম ডুবানো ছিল। আমার মোবাইলে ফোন করে টাকা লাগবে 5 লাখ, আর টাকা যদি না দিস তাহলে কিন্তু এই ছেলে হাত পা কেটে ইসামতিতে ফেলে দেবো। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাড়ুখালী গ্রামে অভিযুক্ত নূর ইসলাম ও রেজাউল শেখের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা অত্যন্ত আন্তরিক এই মামলাটা পুরোপুরি ডিটেকশনের জন্য। অলরেডি আপনারা জানেন যে 6 জনের মধ্যে এজাহারভুক্ত 6 জন আসামির মধ্যে 5 জনই অ্যারেস্ট হয়ে গেছে। বাকি এর মধ্যে যারা ইন্ধন দিয়েছে বা যাদের প্ররোচনায় হয়েছে তারাও খুব শীঘ্রই আইনের আওতায় চলে আসবে। নিহত গৌতম সরকার সীমান্ত আদর্শ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। জম্মু কাশ্মীরের শ্রীনগরের কাছে পাম্পুরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় অন্তত 3 সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হন বেশ কয়েকজন। বিকেলে পুলওয়ামা জেলার পাম্পুরের একটি মহাসড়কে সেনাবাহিনীর গাড়িবহর লক্ষ্য করে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের খোঁজে সাঁড়াশি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হামলায় এক স্কুল ভ্যান চালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত 8 শিশু। চলতি বছর কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলে অস্থিরতা সৃষ্টি হয়। এরপর উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 17 সদস্য নিহত হয়। এরপরে পাকিস্তানি সীমায় ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে ভারত। তবে ভারতের এই দাবি বরাবরই অস্বীকার করেছে পাকিস্তান। আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর জন্য সাকিব মুস্তাফিজকে ধরে রেখেছে তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএল এ অংশ নিয়েই বাজিমাত করেন টাইগার ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে 17 উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করতে। সঙ্গে নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে। তাই কাটা মাস্টারকে অরেঞ্জ আর্মিরা ধরে রাখবে তা একরকম অনুমেয় ছিল। তবে সানরাইজার্স ছেড়ে দিয়েছে ইয়ন মর্গান, আশিস রেড্ডি ও টি সুমনকে। এদিকে নাইট রাইডার্সও আস্থা রাখছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানে। কলকাতার হয়ে দুবার শিরোপা জয়ে দারুণ ভূমিকা ছিল সাকিবের। আগামী বছর 5 এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল এর 10ম আসর। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে পুনঃনিয়োগ কর্মসূচির মেয়াদ বাড়ালো মালয়েশিয়া। শিগগিরই খুলবে সংযুক্ত আরব আমিরাতের বাজার, কেটে যাবে সৌদি ভিসা জটিলতাও। 2024 সালের মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাবে বাংলাদেশ, আংটাডের রিপোর্ট। মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ।
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আবারও জানালেন প্রধানমন্ত্রী। বললেন, আন্দোলনে পরাজিত হয়ে নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলছে বিএনপি। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে বিএনপি। প্রাধান্য পাবে বেগম জিয়ার 13 দফা, জানালেন নেতারা। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর, অস্বীকার করে সাখাওয়াতকে আইভির চ্যালেঞ্জ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি আর সঙ্গে থাকুন সময়।